আসসালামু আলাইকুম প্রিয় একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা। আজকে তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে প্রথম ক্লাস নিয়ে আলোচনা করব। তো প্রথম ক্লাসে তোমাদেরকে আমি যে বিষয়টা জানাবো সেটা হলো যে তোমাদের হিসাব রয়েছে, প্রত্যেকটা হিসাবের পরিচিতি। তোমরা যদি আগে হিসাবের প্রত্যেকটা পরিচিতি জেনে যাও তাহলে তোমাদের হিসাব সমীকরণ বলো, বিভিন্ন ধরনের যে গাণিতিক সমস্যাগুলো তোমরা ভালো করে সেগুলো জানতে পারবে, সমস্যাগুলো সমাধান করতে পারবে। এখন তোমাদেরকে আমি হিসাবের যে 5টা শ্রেণী রয়েছে এটা হলো, একটা হচ্ছে আয়, দ্বিতীয় হচ্ছে ব্যয়, তৃতীয়টা হচ্ছে সম্পদ, চতুর্থ হচ্ছে দায় এবং পঞ্চম হচ্ছে মালিকানা সত্ত্ব। এখানে বোর্ডের মধ্যে 3টা দেওয়া আছে, 3টা তাও সম্পূর্ণ নয়। আমি আমাদেরকে প্রত্যেকটা ভালো করে বুঝিয়ে দেবো। আশা করি আজকের ক্লাসের পর তোমরা প্রত্যেকটা ভালো করে বুঝবে। যদি কোনো সমস্যা হয়, বুঝতে কোনো সমস্যা হয় আমাকে একটু জানাবে কমেন্ট বক্সে। ইনশাল্লাহ আমি পরের ভিডিওতে তার উত্তর দেওয়ার চেষ্টা করবো। প্রথমে আছে আয়ের মধ্যে আমরা যাই, আয়ের মধ্যে প্রথম আছে প্রাপ্তবাট্টা। প্রাপ্তবাট্টা হলো যে প্রাপ্ত মানে পাইছি, বাট্টা মানে ছাড় পাইছি। আচ্ছা, এখানে আমি কি হিসেবে কাজ করবো আগে একটু বুঝে নিই। প্রথম আমরা বুঝে নেব আমি একজন হিসাবরক্ষক। আমি কোনো দলের ব্যক্তি নয়, ব্যক্তি হিসেবে কাজ করা যাবে না। তাহলে কি হিসেবে কাজ করতে হবে? একজন কোম্পানির বা সরকারি প্রতিষ্ঠানের, আর্থিক প্রতিষ্ঠানের বা কর্মচারী হিসেবে কাজ করতে হবে। এখন কর্মচারী হিসেবে এটা আমি প্রতিষ্ঠানের ছাড় পাইছি, কোনো ব্যক্তিগত ছাড় নয়। যে প্রাপ্তবাট্টা হলো ছাড় পাওয়া। আমার প্রতিষ্ঠান কোনো পাওনাদারের কাছ থেকে অথবা কোনো পাইকারি বিক্রেতার কাছ থেকে ছাড় পেল। ধরো সে কোনো পাওনাদারের কাছ থেকে 1 লক্ষ টাকা পায়, তখন সে পাওনাদার আমার কোম্পানিকে 1 লক্ষ টাকার মধ্যে 5,000 টাকা ছাড় দিল। ওই 5,000 টাকাটাই হচ্ছে প্রাপ্তবাট্টা। এরপরে আসি লভ্যাংশ প্রাপ্তি। লভ্যাংশ হচ্ছে লাভের অংশ। একটা কোম্পানি ধরুন 1 লক্ষ টাকা লাভ পাইল, ওই 1 লক্ষ টাকার মধ্যে 20,000 টাকা কোনো তহবিলে সে জমা রাখলো কোম্পানি, বাকি 80,000 টাকা যে শেয়ার মালিক রয়েছে প্রত্যেকটা শেয়ার মালিকের মধ্যে ভাগ করে দিল। আমার কোম্পানিও ধরুন কয়েকটা শেয়ারের মালিক, সেই অনুযায়ী আমার কোম্পানি যে লাভের অংশটুকু পাবে ওটাকে বলা হয় লভ্যাংশ প্রাপ্তি। এরপর রয়েছে বিক্রয়। যখন আমার কোম্পানি বা আমার প্রতিষ্ঠান কোনো কিছু বিক্রয় করবে তখন তার থেকে আমার কোম্পানি ইনকাম করবে। এখন ইনকাম বলতে কীরকম? ধরুন আমার কোম্পানি এই কলমটা 5 টাকা দিয়ে কিনলাম, কেনার পরে আমার কোম্পানি বিভিন্ন খরচ বাদ দেওয়ার পরে তার 3 টাকা অথবা 2 টাকা যা ইচ্ছা সে অনুযায়ী একটা কোম্পানি নিয়ম অনুযায়ী লাভ যোগ করে সে বিক্রয় করবে। যেমন 8 টাকা দিয়ে বিক্রি করতে পারে, হয়তো 10 টাকা দিয়েও বিক্রয় করতে পারে। বিক্রয় করার পরে যে টাকাটা আসলো 10 টাকা বা 8 টাকা, ওই টাকাটাই হচ্ছে আমাদের জন্য আয়। এরপর হলো শিক্ষানিবেশ সালামি। শিক্ষানিবেশ সালামি কি? এই শিক্ষানিবেশ সালামি হলো যে আমার কোম্পানি বা আমার প্রতিষ্ঠান যখন কোনো নতুন কর্মচারী নিয়োগ দিবে তখন ওকে যে প্রশিক্ষণটা দেওয়া হবে ওই প্রশিক্ষণের বিনিময়ে যে অর্থটা পাবে আমার প্রতিষ্ঠান সেটা হচ্ছে শিক্ষানিবেশ সালামি। শিক্ষানিবেশ সালামি। এরপর রয়েছে বহিঃফেরত। বহিঃফেরতটা কি? বহিঃফেরত হচ্ছে বাইরে ফেরত। বহিঃফেরত হচ্ছে বাইরে ফেরত। কারণ বাইরে কি ফেরত দেবে? যদি আমি কোনো
পণ্য ক্রয় করি, আমার প্রতিষ্ঠান যদি কোনো পণ্য ক্রয় করে, তখন সেটা নষ্ট হতে পারে বা কোনো কারণে ভেঙে যেতে পারে। ওই পণ্যটুকু আমি কী করবো, যার থেকে কিনেছি তার কাছে ফেরত দেব, তার মানে বাইরে ফেরত দিব। এটা আয় কী করে হয়? সরাসরি আয় বলা যাবে না, ওইটা হবে আমার যে আমি কিনছি, ক্রয় করা মানে এদিকে ক্রয় আছে না, ক্রয় করা মানে হচ্ছে ব্যয়, সেই ব্যয়টুকু আমার কমছে, ব্যয় কমা ব্যয় হ্রাস বলা হয়। যেহেতু ব্যয় হ্রাস, সেহেতু আমি এখানে এটা আয়ের মধ্যে বসেছি, যাতে তোমাদের কোনো বুঝতে কোনো প্রবলেম না হয়। এখন এই ব্যয় হ্রাসটা ক্রয় থেকে এখান থেকে বাদ যাবে। প্রত্যেকে আমরা যখন আর্থিক বিবরণী করবো, তখন ওখানে দেখবো ক্রয় থেকে বহিঃফেরত বাদ দেওয়া হয়েছে। সেই জন্য আমি এটা উল্টো পাশে লিখলাম, যাতে তোমাদের বুঝতে কোনো সমস্যা না হয়। এরপরে আসি ব্যয়ের দিকে। ক্রয়, ক্রয় মানে কি? কোনো পণ্য ক্রয় করা এটাকে ক্রয় বলে, কিন্তু সেটা বিক্রয়ের উদ্দেশ্য হতে হবে। সেটা কিসের উদ্দেশ্য হতে হবে? বিক্রয়ের উদ্দেশ্য হতে হবে। যেমন যন্ত্রপাতি ক্রয়, যন্ত্রপাতি সম্পদ, কিন্তু কোন যন্ত্রপাতি, যেমন ফ্রিজ হতে পারে, বিভিন্ন ধরনের আসবাবপত্র হতে পারে, ওগুলো যদি আমি বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করি, তখন ওটা ক্রয় হিসাব ধরা হয়। যদি ব্যবহার উদ্দেশ্যে ক্রয় করা হয়, তখন সেটা ক্রয় হিসাব ধরা যাবে না। ঠিক আছে? আর ক্রয় ব্যয় কেন? ব্যয় এই কারণে যে আমি কোনো কিছু কেনার পরে আমার থেকে টাকা চলে যায়, আমার থেকে টাকা খরচ হয়ে যায়, এই জন্য এটা ব্যয় হিসেবে ধরা হয়। এরপর আছে কি আন্তঃফেরত। আন্তঃফেরত কি? আন্ত হচ্ছে আনা, আন্ত মানে আনা। আন্ত মানে আসলে আনা না, আমি বোঝার জন্য বলতেছি, যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। আসলে আন্ত মানে আনা না। তাহলে আন্ত মানে কি? আমি আমার মতে আন্ত মানে আনা, ফেরত আনা। তাহলে কি ফেরত আনবে? নিশ্চয় কোনো কিছু যদি আমার কোম্পানি বিক্রয় করে, সেই বিক্রিত পণ্য ফেরত আনবে। বিক্রিত পণ্য ফেরত আনাকে বলা হয় আন্তঃফেরত, যা আমি বিক্রয় করলে আমার জন্য কি হয়? আয় হয়। এখন আন্তঃফেরতের কারণে এটা আমার আয় কমে গেল, এটাকে বলা হবে আয় হ্রাস। তাহলে এটা বিক্রয় থেকে এদিকে, বিক্রয় থেকে এটা বাদ যাবে, যার কারণে এটা আমি এর পাশে লিখলাম। এরপর আছে বহি পরিবহন। বহি পরিবহন কি? বহি মানে বাইরে, পরিবহন মানে পরিবহন করা। এখন যে বাইরে পরিবহন, বাইরে কি পরিবহন করবে? আমি কি কিনলে সেটা বাইরে পরিবহন করবো না আনবো? অবশ্যই ক্রয় করলে আনবো। বাইরে কি পরিবহন করবো? পাঠাবো। বিক্রয় করলে সেটা পাঠাবো। তাহলে দেখো, এদিকে আন্তঃফেরত মানে তাও বিক্রয় ফেরত, আবার এদিকে বহি পরিবহন মানে তাও বিক্রয় পরিবহন। এটা কিন্তু মাথায় রাখতে হবে। বোঝার জন্য আমি কিভাবে বলতেছি যে বহি পরিবহন মানে বাইরে পরিবহন করবে, বাইরে পাঠাবে। বাইরে কি পাঠায়? বাইরে পাঠানো হয় যেগুলো বিক্রয় করা হয় সেগুলো, আমার কোম্পানি যেগুলো বিক্রয় করবে সেগুলো বাইরে অবশ্যই পাঠাবে। সেজন্য এটা বিক্রয় পরিবহন। তাহলে বুঝতে হবে আন্তঃপরিবহন মানে আন্তঃফেরত মানে বিক্রয় ফেরত, বহি পরিবহন মানে বিক্রয় পরিবহন। এবার এগুলো নিয়ে যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়, সেজন্য আমার এই যে কথাগুলো একবার তোমরা রিপিট করবে, ভালো করে দেখবে, বুঝার চেষ্টা করবে। এরপরে অনাদায়ী পাওনা। অনাদায়ী পাওনা কি? অনাদায়ী পাওনা হলো যেটা খাওয়া যাবে না। কি পাবো না? যেমন আমার কোম্পানি কোনো পাওনাদারের কাছ থেকে 50,000 টাকা পায়। সেই 50,000 টাকা যদি 50,000 টাকা পায়, তো ওই পাওনাদার বললো তোমাকে আমি 2,000 টাকা দেবো না, 2,000 টাকা দেবো না, 2,000 টাকা দেবো না। তখন আমি পাচ্ছি কত? 48,000 টাকা। এই যে 2,000 টাকা যে দেবো না বলছে, ওটাই হলো আমাদের জন্য অনাদায়ী পাওনা। ওটা হচ্ছে আমাদের জন্য কি? অনাদায়ী পাওনা, যেটা কোনোদিনও পাওয়া যাবে না। এরপর হলো বিজ্ঞাপন। বিজ্ঞাপন হলো যখন আমার প্রতিষ্ঠান কোনো পণ্য উৎপাদন করবে, সেটা প্রচারের জন্য যে টাকা খরচ করবে, ওটাকে বলা হয় বিজ্ঞাপন। প্রচারের জন্য টাকা খরচ বলতে যেমন টিভিতে অ্যাড দেওয়া, বিজ্ঞাপন দেওয়া, সংবাদপত্রে বিজ্ঞাপন দেওয়া, লিফলেট বিতরণ করা,
ব্যানার টাঙ্গানো, এই ধরনের অথবা কোনো পণ্য ফ্রিতে দিয়ে দেওয়া, ওটাকে বলা হয় বিজ্ঞাপন। তো বিজ্ঞাপনটা হচ্ছে কোম্পানির জন্য একটা খরচ। এরপর হচ্ছে আবগারি শুল্ক। আবগারি শুল্ক কি? আবগারি শুল্ক হচ্ছে, শুল্ক বলতে ট্যাক্স, সরকারকে কি দেওয়া? ট্যাক্স দেওয়া। আবগারি শুল্ক বলতে কি? সরকারকে ট্যাক্স দেওয়া। সকল প্রকার ট্যাক্সে হচ্ছে কোম্পানির জন্য খরচ। এটা নির্দ্বিধায় করতে পারবো আমরা, যে যত শুল্ক আছে, আবগারি শুল্ক বলো, যত ধরনের শুল্ক বলো, যত ধরনের ভ্যাট বলো, সকল রেটে কোম্পানির জন্য খরচ। এরপর হচ্ছে মণিহারি। মণিহারি বলতে আমরা সাধারণত বুঝাই ক্যালকুলেটর, কলম, এই ধরনের। কোম্পানি তো ওই ধরনের লাগবে না। কোম্পানি কি লাগতে পারে? ওই ধরনের আনুষঙ্গিক যে খরচগুলো হয় ওগুলোকে বলা হয় মণিহারি। হ্যাঁ, ওগুলোকে বলা হয় মণিহারি। মণিহারিটা খরচ, এবার খরচ এটা মাথায় রাখবা। এরপর হচ্ছে পরিবহন খরচ। পরিবহন খরচ কি? আমাদের যখন কোনো প্রোডাক্ট উৎপন্ন হবে কোম্পানি বা প্রতিষ্ঠানে, তখন ওই প্রোডাক্টগুলো শোরুমে নিয়ে যাওয়ার জন্য অথবা কোনো আমাদের কোম্পানির যে ক্রেতাগুলো আছে ওদের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে খরচটা হয়, যে পরিবহন, হ্যাঁ, নিজস্ব গাড়ি দিয়ে পরিবহন করা হয়, ওটাকে বলা হয় পরিবহন খরচ, যা কোম্পানি খরচটা বহন করবে। এরপর হচ্ছে বিদ্যুৎ খরচ। বিদ্যুৎ খরচ কি? বিদ্যুৎ বলতে নিশ্চয়ই তোমরা জানো যে আমাদের কোনো প্রোডাক্ট উৎপন্ন করার জন্য, হ্যাঁ, বিভিন্ন ধরনের যন্ত্রপাতি চালানো হয়, হ্যাঁ, যেমন ফ্যান, লাইট, হ্যাঁ, ওগুলো চালানো হয়। সবগুলোর জন্য কি যে বিদ্যুৎ বিলটা আসে ওটাকে বলা হয় বিদ্যুৎ খরচ, যা কোম্পানি দিতে বাধ্য। এটা কোম্পানির জন্য কি, আমার প্রতিষ্ঠানের জন্য ব্যয়। এরপর রয়েছে দপ্তর বা অফিস খরচ। দপ্তর বা অফিস খরচ কি? দপ্তর বা অফিস খরচ হলো অফিসের বিভিন্ন ধরনের অনেক সময় কাজ অবশ্যই রয়েছে, যেমন খরচ এখানে বলা আছে অলরেডি, খরচ অফিস খরচ, অফিসের জন্য যে যে খরচগুলো হয় আর কি, অফিসের জন্য যে যে খরচগুলো, কোনো মেহমান আসলো, নাস্তার বিল দিল, এই দিল, সে দিল, হ্যাঁ, এবং অফিস মেরামত করলো, কোনো অফিস মেরামত করলো, অফিসে বিভিন্ন ধরনের কাজ আছে, ওগুলো সম্পাদন করার জন্য যে খরচগুলো হয় ওটাকে বলা হয় অফিস খরচ। আচ্ছা, আরেকটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, সেটা খেয়াল করো, এটা হচ্ছে আন্তঃপরিবহন। এই যে এখানে আমরা বলছি বহি পরিবহন, এখানে আছে কি আন্তঃপরিবহন। এই আন্তঃপরিবহন মানে কি? আন্ত মানে আনা, আন্ত মানে আনা, আসলে কিন্তু আনা নয়, আমি তোমাদের শুধু বোঝানোর জন্য বলতেছি। আন্ত মানে আনা, পরিবহন মানে পরিবহন। তাহলে যে পরিবহনটা, যে জিনিসটা আমার কাছে আসতেছে ওটা পরিবহন। কি আসবে? তাহলে কোনটা আসবে? আমার কোম্পানি যখন, আমার প্রতিষ্ঠান যখন কোনো কিছু ক্রয় করবে, হ্যাঁ, ওটা আনার জন্য যে খরচটা হয়, যে পরিবহন খরচটা দেওয়া হয়, ওটাকে বলা হয় আন্তঃপরিবহন। বুঝে গেল? এরপরে আমরা যাই সম্পদের দিকে। সম্পদ প্রথম আছে কি? যন্ত্রপাতি। যন্ত্রপাতি নিশ্চয়ই তোমরা চেনো, কোনো প্রোডাক্ট উৎপন্ন করার জন্য যে যন্ত্র, মেশিন, ওগুলো বলা হয় যন্ত্রপাতি। মেশিন ভালো করে খেয়াল করো, কোনো প্রোডাক্ট উৎপন্ন করার জন্য মেশিন লাগবে, কিন্তু ওই মেশিন কিনা, ওই মেশিনটা হচ্ছে ওই মেশিনটা কমপক্ষে 1 বছর স্থায়ী হবে। তাহলে আমাকে সম্পত্তি ধরে নেব কি মিনিমাম 1 বছর কি স্থায়ী হতে হবে। 1 বছরের কম স্থায়ী হলে ওটা সম্পত্তি হিসেবে ধরা যাবে না। যন্ত্রপাতি সম্পত্তি হিসেবে ধরবো আমরা। এরপর ট্রেডমার্ক। এই ট্রেডমার্কটা কি আসলে? আচ্ছা, তুমি একটা জিনিস খেয়াল করছো, কোনো একটা আরএফএল এর পণ্য ধরো, আরএফএল এর এই যে প্রোডাক্ট, আরএফএল লেখা থাকে না, এইভাবে আরএফএল জানি কিভাবে লেখা থাকে, এইভাবে আর থাকে না, হ্যাঁ, ওই ধরনের এইটা হচ্ছে ওদের জন্য একটা ট্রেডমার্ক। তুমি খেয়াল করিও, যখন কোনো পণ্য উৎপাদন করা হয়, ওই বাজারে বিক্রি করা হয়, তখন ওই যে প্যাকেটটা দেওয়া হয়, প্যাকেটের গায়ে কোনো একটা লোগো লাগানো থাকে বা ট্রেডমার্ক লাগানো থাকে, ওটাকে বলা হয় ট্রেডমার্ক, যেটা ওই কোম্পানির জন্য সম্পদ। যখন কোনো কোম্পানি পণ্য বিক্রয় করে, তখন কোম্পানির গায়ে যদি ট্রেডমার্কটা না থাকে, তখন ক্রেতা ওই পণ্যটা নেবে না।
কারণ এটা অপরিচিত। হ্যাঁ, সবাই পরিচিত নিতে চায়, পণ্য নিতে চায়। সেই জন্য কোম্পানির ট্রেডমার্ক যখন কি হয়ে যাবে, পরিচিত হয়ে যাবে, তখন ওই ট্রেডমার্কটা বা ওই কোম্পানিটা তখন বেশি পরিচিতি লাভ করবে এবং বেশি বিক্রয় হবে ওদের। আচ্ছা, এটা তো বুঝতে পারছো আশা করি। এরপরে ধরো এখানে লেখা আছে কি অগ্রিম খরচ। অগ্রিম খরচ কি? যে কোনো ধরনের অগ্রিম খরচ হতে পারে, যে আমরা লিখছি এখানে। এখানকার মধ্যে যেমন কি হতে পারে, অগ্রিম খরচ কি হতে পারে? বেতন আছে, কোম্পানির কর্মচারীদেরকে বেতন দেওয়া, অগ্রিম দিয়ে দেওয়া, যে কোনো ধরনের অগ্রিম খরচ আমরা সম্পদ হিসেবে ধরে নেব। যে কোনো ধরনের অগ্রিম খরচ আমরা সম্পদ হিসেবে ধরে নেব, কারণ অগ্রিম খরচ কোম্পানির জন্য কি এক প্রকার সম্পদ। কারণ আমি যখন ওকে টাকা দিয়ে দেবো কোনো কর্মচারীকে বা কাউকে, তখন সে আমার কাজ করতে বাধ্য থাকবে, যার কারণে ওটা আমার জন্য সম্পদ। ভালো করে খেয়াল করে বুঝে নিও। বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানিয়ে দিও। এরপর লেখা আছে কি বিনিয়োগ। কি আছে? বিনিয়োগ। বিনিয়োগ মানে কি? বিনিয়োগ মানে ইনভেস্ট করা। ইংলিশ ইনভেস্ট বলি, বাংলায় বিনিয়োগ বলি। আচ্ছা, ইনভেস্ট মানে কি? যখন আমার কোম্পানি অন্য একটা কোম্পানিতে বা অন্য কোনো কিছুতে টাকা বিনিয়োগ করে। কিরকম সেটা? যদি আমি আমার কোম্পানির কোনো আরেকটা কোম্পানিতে 50% শেয়ার নেই অথবা 40% শেয়ার নেই, আমার কোম্পানিতে আছে, অন্য একটা কোম্পানিতে কি নিল, শেয়ার নিল, তখন ওটা আমার জন্য সম্পদ। ওটা আমার জন্য সম্পদ। হ্যাঁ, ধরো এটাও হতে পারে বা অন্য কিছুও হতে পারে। যেমন আমার কোনো কোম্পানি, ধরো আমার কোম্পানি কি করলো, কোনো একটা লোককে ব্যবসা করার জন্য 1 কোটি টাকা দিল। হ্যাঁ, সেই লোকটা বললো তোমাকে আমি কি করব, ওই 1 কোটি টাকার বদলে তোমাকে মাসে মাসে কিছু মুনাফা দেব। সে মুনাফাও পেল, আবার নির্দিষ্ট সময় পরে 1 কোটি টাকাও পেয়ে যাবে, অথবা ওই 1 কোটি টাকার বিনিময়ে সে প্রত্যেক মাসে মাসে একটা মুনাফা পাবে। এটাকে বলা হয় বিনিয়োগ। এরপর হচ্ছে প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব কোনগুলো? প্রাপ্য হিসাব হচ্ছে প্রাপ্য মানে পাবো। একটা বিশেষ করে মাথায় রাখবা, এটা অনেকে ভুল করে, একটা প্রাপ্য আরটা থাকে প্রাপ্ত। ভালো করে খেয়াল করিও, প্রাপ্ত প্রাপ্ত এবং প্রাপ্য বলতে অনেকে বলে গেলেন, যাতে কোনো প্রবলেম না হয় সেজন্য বলে দিচ্ছি প্রাপ্য মানে পাবো। প্রাপ্য মানে কি? পাবো, পাই নাই এখনো, পাবো। আর প্রাপ্ত মানে পেয়ে গেছি। প্রাপ্ত মানে কি? পেয়ে গেছি। তাহলে যে জিনিসটা আমি পাবো ওটা আমার জন্য সম্পদ। যে জিনিসটা আমি পাবো ওটা আমার জন্য কি? সম্পদ। তাহলে সবসময় মনে রাখবা প্রাপ্য হিসাব মানে আমি টাকা পাবো, টাকা পাইলে আমার জন্য সম্পদ। এরপরে প্রাথমিক খরচ। প্রাথমিক খরচ কি? প্রাথমিক খরচ হচ্ছে যখন আমি আমার প্রতিষ্ঠান বা আমার কোম্পানি নতুনভাবে তৈরি করতে যে ইনভেস্টটুকু দিয়েছি, যে খরচ হয়েছে আমার, ওটাকে বলা হয় প্রাথমিক খরচ। যেমন আমার কোম্পানি তৈরি করতে আমি একদম সর্বপ্রথম ধরো আনুমানিক 50 লক্ষ টাকা খরচ করেছি। এই 50 লক্ষ টাকা আমার সহজে উঠবে না। 50 লক্ষ চাইলে আমি কি 1 মাসে তুলতে পারবো? কোনোদিনও তুলতে পারবো না। ওটা দীর্ঘদিন আমার কোম্পানিতে থেকে যাবে। একটা সময় পর, কয়েক বছর পর, হয়তো 10 বছর, 20 বছর, 50 বছর পরে এই 50 লক্ষ টাকা আমার কি হয়তো উঠে আসবে। এখন উঠে আসাটা মূল কথা না, ওই 50 লক্ষ টাকা দিয়ে আমি দীর্ঘদিন কি করেছি? বিজনেস করেছি, তাই না? ওটা দিয়ে আমি লাভবান হয়েছি, যার কারণে ওটাকে প্রাথমিক খরচকে আমরা সম্পদ হিসেবে ধরে নেব। এটা খরচ হিসেবে বলা যাবে না। এরপর আছে প্রাপ্য। আচ্ছা, কিছুক্ষণ আগে যে বললাম প্রাপ্য, প্রাপ্য মানে পাওয়া। প্রাপ্য মানে পাওয়া। তো যে কোনো কিছু পাওয়া হচ্ছে আমার প্রিয় সম্পদ। সেটা বিল হোক, সেটা হিসাব হোক, যেটাই হোক, প্রাপ্য আমার জন্য কি? সম্পদ। সেটা মাথায় রাখবে। এরপর আছে বিদ্যুৎ স্থাপন খরচ। আচ্ছা, এদিকে আমরা পড়লাম কোথায় যেন বিদ্যুৎ বিল, এই যে বিদ্যুৎ খরচ। এই যে বিদ্যুৎ খরচ বললাম না,
বিদ্যুৎ খরচ হচ্ছে প্রত্যেক মাসে মাসে বিদ্যুৎ বিল দেওয়া হয়, এটাকে বলা হয় বিদ্যুৎ খরচ। আর বিদ্যুৎ স্থাপন খরচ হচ্ছে যখন আমরা প্রথমে একদম লাইন নিই, বিদ্যুতের লাইন নিই, তখন প্রাথমিক যে খরচটা হয় বিদ্যুৎ লাইন নেওয়ার সময়, ওটাকে বলা হয় বিদ্যুৎ স্থাপন খরচ। ওটা একবারই হয়তো বারবার হয় না, যার কারণে এটা আমরা সম্পত্তি হিসেবে ধরবো। হ্যাঁ, যেমন তোমাদের ঘরে একটা মিটার আনলা, এই মিটারটিকে বারবার আনো, একবারেই তো আনছো নাকি, ওটার সুযোগ অনেক বছর ধরে নিচ্ছ না, যার কারণে ওটা হচ্ছে সম্পদ। এটা একটু বুঝার চেষ্টা করবো, যদি বুঝতে প্রবলেম হয় আমাকে জানাই, কোনো দ্বিধা করবে না। এরপরে হচ্ছে এই জায়গা সম্পত্তি। এই জায়গা সম্পত্তি কি? এই জায়গা সম্পত্তি হচ্ছে কোনো একটা জায়গা, হ্যাঁ, অথবা কোনো মার্কেট আমি নির্দিষ্ট একটা সময়ের জন্য কিছু টাকার বিনিময়ে নিলাম। যেমন ধরো একটা বাজার, ওই বাজারটা আমি 10 বছরের জন্য এই জায়গায় নিলাম। এখন ওই বাজারে আগে যে মালিক ছিল সে এখন মালিক থাকবে না, আমি বা আমার কোম্পানি কি হয়ে যাব? মালিক হয়ে যাব। কিসের বিনিময়ে? যেমন 10 বছরের জন্য নিলাম, হ্যাঁ, 1 একর জায়গা, 1 একর জায়গা, এই 1 একর জায়গা আমি 10 বছরের জন্য, 10 বছরের জন্য আমি 10 বছরের জন্য 20 লক্ষ টাকা দিয়ে নিলাম, 20 লক্ষ টাকা দিয়ে নিলাম। হ্যাঁ, 20 লক্ষ টাকা ওই আর ফেরত পাবো না, ওটা ফেরত পাওয়া যাবে না। তো 20 লক্ষ টাকা আগে যে মালিক ছিল সে নিয়ে নেবে। তাহলে ওই 20 লক্ষ টাকার বিনিময়ে আমি কি পাচ্ছি? একটা মার্কেট পাচ্ছি, একটা মার্কেট পাচ্ছি। ওই মার্কেটে যত ধরনের লাভ হবে তারা পাবো সব আমার কোম্পানি। ওটাকে বলা হয় একটি সম্পত্তি। ওটা ভালো করে বুঝে নিও, কারণ ওটা 20 লক্ষ টাকা হচ্ছে আমার ইনভেস্ট। 20 লক্ষ টাকা হচ্ছে কি আমার ইনভেস্ট। এই 20 লক্ষ টাকা হচ্ছে আমার ইনভেস্ট। এই ইনভেস্টের কারণে আমার দেখবে যে 10 বছর পরে আমার 20 লক্ষ টাকা না, আমার 50 লক্ষ টাকা আসছে। তখন আমার ইনভেস্ট করছি কত টাকা? 20 লক্ষ টাকা, লাভ হয়েছে 30 লক্ষ টাকা। একটু বুঝে নিবা, যার কারণে এই জায়গা হচ্ছে সম্পদ। এরপর হচ্ছে সুনাম। সুনাম কি? সুনাম হচ্ছে কোনো কোম্পানি যদি ভালো প্রোডাক্ট উৎপন্ন করে তখন তার সুনাম ছড়িয়ে পড়ে, সুনাম ছড়িয়ে পড়ে। বিশেষ করে তোমরা জানো প্রাণ কোম্পানি আছে, হয়তো আমার তত জানা নাই, আরএল কোম্পানি আছে, এগুলো খুবই একটি সুনাম অর্জন করেছে। এখন আমি একটা যদি কোম্পানি নতুন খুলি, যেমন তোমার ধরো একটা যে কোনো একটা নাম দাও, এসএস কোম্পানি ধরো, এসএস কোম্পানি। এখন এই এসএস কোম্পানি কে চিনবে বলো? কয়জনে চিনতো আমার এসএস কোম্পানিকে? চিনবে না। যদি প্রচার করে বিজ্ঞাপন দিই চিনবে, নতুন নতুন প্রচার হবে, কিন্তু সহজে কেউ ওই আরএফএল এবং প্রাণ কোম্পানির মতো কেউ কি কিনবে না, জিনিস কিনবে না। তাহলে বুঝতে হবে নিশ্চয়ই ওই কোম্পানি কি রয়েছে, সুনাম রয়েছে। এটাকে বলা হয় সুনাম। কেন? ওইটা পরিচিতি, পরিচিতিটা হচ্ছে সুনাম। তুমি ভালো প্রোডাক্ট উৎপন্ন করলে দেখবে তুমি অল্পতেই পরিচিতি লাভ করবে, তোমার দু জিনিস সবাই কিনবে, ওটা হচ্ছে তোমার জন্য সুনাম। তোমার কি দেখে কিনবে? তোমার নিশ্চয়ই একটা লোগো আছে, সেই লোগো দেখে কিনবে। ট্রেডমার্ক আছে, হ্যাঁ, ট্রেডমার্ক ওটা দেখে চিনবে। ওটাই হচ্ছে তোমার জন্য এক প্রকার সুনাম। তোমার নামটা, তোমার লোগোটা তোমার জন্য সুনাম। যে সুনামটা সারা জীবন তোমাকে কি দিবে? লাভ দিবে। এটা এই জন্য এটা সম্ভব, এই জন্য কি এটা সম্ভব। তাহলে আজকের ক্লাস আজকে ক্লাস এতটুকুই। ইনশাল্লাহ এর আর যেগুলো আছে বাকি হিসাবগুলো আছে, সম্পদের যে বাকি হিসাবগুলো আছে সেগুলো, এবং দায় এবং মালিকানা সত্য ইনশাল্লাহ আগামী ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। ভালো থেকো, সুখে থেকো, আল্লাহ হাফেজ।